বছরের পর বছর আলো বাতাসহীন ছোট ছোট কক্ষে কেটেছে কত মানুষের দিনরাত। বাইরে কেউ জানতেন না ভেতরে কি ঘটছে। কারো কাছে এটি ছিল নিখোঁজ হওয়ার শেষ ঠিকানা, কারো কাছে ফিরে আসার পরও না ভোলা এক দুঃস্বপ্ন। বহুল আলোচিত সেই আয়নাঘর এবার সরেজমিনে পরিদর্শন করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারকরা। কি দেখলেন তারা, আর কেন এই পরিদর্শন বিচার প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ, বিস্তারিত জানাচ্ছেন মোহাম্মদ গোলাম মর্তুজা। রাজধানীর উত্তরায় র্যাব ১ সদর দপ্তরে অবস্থিত টাস্ক ফোর্স ফর ইন্টারোগেশন বা টিএফআই সেল বহুল আলোচিত এই স্থাপনায় আয়নাঘর নামে পরিচিত। শনিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ এর ৩ বিচারক, চিফ প্রসিকিউটরের নেতৃত্বে প্রসিকিউশন টিম, ভুক্তভোগী পরিবারের প্রতিনিধি ও মানবাধিকার কর্মীরা ঘুরে দেখেন পুরো ২ তলা স্থাপনাটি। প্রসিকিউশনের আবেদনের পর আইন অনুযায়ী এই বিচারিক পরিদর্শনের অনুমতি দেয় ট্রাইব্যুনাল। পরিদর্শনে ছোট বড় মিলিয়ে ২৯টি কক্ষ দেখা যায়। কোনোটি প্রায় ৫ ফুট বাই ১০ ফুট, আবার কোনোটি মাত্র ২.৫ ফুট বাই ৪ ফুট। বেশিরভাগ কক্ষেই নেই জানালা কিংবা প্রাকৃতিক আলো বাতাস প্রবেশের সুযোগ। শোবার জায়গার পাশেই পানির কল, একই স্থানে টয়লেট ও ব্যক্তিগত পরিচ্ছন্নতার কাজ সারতে হতো। দীর্ঘদিন এমন অস্বাস্থ্যকর পরিবেশে বন্দি রাখা হতো বলে অভিযোগ রয়েছে। এছাড়া একটি সাউন্ডপ্রুফ কক্ষ দেখা যায়, যেখানে জিজ্ঞাসাবাদ পরিচালনা করা হতো বলে সংশ্লিষ্টরা জানান। কক্ষটি এমনভাবে নির্মাণ করা হয়েছিল যাতে ভেতরের কোনো চিৎকার বা আর্তনাদ বাইরে পৌঁছাতে না পারে। পরিদর্শনের সময় একটি কক্ষে বান্ডিল আকারে সংরক্ষিত ইসলামী বইও দেখা যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আটক ব্যক্তিদের বিরুদ্ধে জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগ প্রতিষ্ঠায় এসব বই ব্যবহার করা হয়ে থাকতে পারে। বিষয়টি তদন্তনাধীন রয়েছে। চিফ প্রসিকিউটরের ভাষ্য অনুযায়ী প্রাথমিক তদন্তে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ এবং ব্যারিস্টার আরমানকে এই স্থাপনায় রাখা হয়েছিল বলেও তথ্য পাওয়া গেছে। গুম খুনের শিকার প্রায় ২৫০-র অধিক যারা গুমের শিকার হয়েছেন, তাদের এখন পর্যন্ত আমরা সন্ধান পাইনি যে তারা কোথায় কি অবস্থায় আছে। তার মধ্যে ইলিয়াস আলী, সুমন সহ এরকম অনেকেই আছেন। আজকের যে আয়নাঘরটি আপনারা পরিদর্শন করেছেন, সেখানে ভিকটিমদের মধ্যে অন্যতম আমাদের ব্যারিস্টার আরমান, তাকে ওখানে রাখা হয়েছিল বলে তার বর্ণনা থেকে আমরা যে রুমটি আমরা অনুমান করেছি, সেই রুমটাও কি আমরা দেখেছি, সেই রুমটার সন্ধানও আমরা পেয়েছি, এর আগেও পেয়েছি। আমরা এইটাও আমাদের বিভিন্ন বর্ণনা থেকে, আমাদের বিভিন্ন সাক্ষী থেকে বা তদন্ত থেকে এইটুকুনও আমরা পেয়েছি, আজকের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদকে এই র্যাব 1-এর আজকের যে আয়নাঘর, সেখানে কোনো একটি কামরায় তাকেও রাখা হয়েছে এবং পরবর্তীতে ভারতে নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। সেটাও আমরা প্রাথমিক ইনভেস্টিগেশনে আমরা ইতিমধ্যে পেয়েছি। বাংলাদেশে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালে যে বিচার কার্য চলছে, সেটি আরও স্বচ্ছ এবং নিরপেক্ষ করবার প্রয়াস হিসাবে আজকে আমরা মাননীয় বিচারপতি মহোদয়গণকে আইনের আওতায় আমরা আবেদন করেছিলাম যে তারা ঘটনাস্থলটি সরজমিনে পরিদর্শন করার জন্যে। অনেকে হয়তো এই আয়নাঘরের বিষয়টি রূপকথার গল্প হিসেবে মনে করতে পারেন, কিন্তু এইটি যে কোনো রূপকথার গল্প নয়। এইটি যে চরম বাস্তবতা ছিল, এইটি যে তৎকালীন সরকার এবং তৎকালীন রাষ্ট্র যে একটি ফ্যাসিবাদী রাষ্ট্র ছিল, এবং যারা এই রাষ্ট্রটিকে পরিচালনা করেছিলেন, তারা যে কতটা ফ্যাসিস্ট ছিলেন, এই আয়নাঘরের মধ্যে দিয়ে তাদের চরিত্র আজকে উন্মোচিত হয়েছে। চিফ প্রসিকিউটর জানান, এই পরিদর্শনের ভিত্তিতে একটি বিচারিক মেমোরেন্ডাম প্রস্তুত করে মামলার নথিতে যুক্ত করা হবে, যা সাক্ষ্য প্রমাণ মূল্যায়নের অংশ হবে। তার দাবি, এখনো ২৫ শতাধিক গুমের শিকার ব্যক্তির কোনো সন্ধান মেলেনি। গুম, নির্যাতন ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে চলমান বিচার কার্যক্রমে এই বিচারিক পরিদর্শন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও জানান তিনি। কথিত আয়নাঘরকে ঘিরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার কার্যক্রম চলমান। বিচারকদের এই সরেজমিনে পরিদর্শনের পর্যবেক্ষণ ও বিচারিক মেমোরেন্ডাম মামলার সাক্ষ্য প্রমাণ মূল্যায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছে প্রসিকিউশন। মোহাম্মদ গোলাম মর্তুজা, বিটিভি নিউজ, ঢাকা।